1982 সালের 8 ফেব্রুয়ারি শীতের সকাল, রাজধানীর মিন্টো রোডের 40 নম্বর বাড়ি। যুব প্রতিমন্ত্রী আবুল কাশেমের সরকারি বাসভবন ঘিরে রেখেছে শত শত সশস্ত্র পুলিশ। মন্ত্রী, বিচারপতি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সরকারি কোয়ার্টারের ছাদেও অবস্থান পুলিশের। চারদিক থেকে অস্ত্র তাক করা, আকাশে উত্তেজনার ঘনঘটা, হ্যান্ডমাইকে পুলিশের ঘোষণা। পুরো বাড়ি ঘেরাও করা হয়েছে, সারেন্ডার করুন, নইলে পুলিশ ভেতরে ঢুকে পড়বে। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, তবু কোনো সাড়া নেই। রাষ্ট্রপতির কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমতি মিলল অভিযান চালানোর। ঢাকা জেলার তৎকালীন পুলিশ সুপার AFM মাহমুদ আল ফরিদের নেতৃত্বে চূড়ান্ত প্রস্তুতি। দুপুর নাগাদ হঠাৎই মন্ত্রীর বাড়ির পকেট গেট খুলে যায়। চাদরে মুখ ঢাকা এক ব্যক্তি ধীরে ধীরে বেরিয়ে আসেন। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতার পর 2 হাত তুলে দাঁড়িয়ে পড়েন লোকটি। পুলিশ এগিয়ে গিয়ে হাত কড়া পড়ায় তাকে। হ্যান্ডমাইকে ঘোষণা শোনা গেল, দেশের সবচেয়ে দুর্ধর্ষ খুনি এখন পুলিশের কবজায়। লোকটির নাম এমদাদুল হক ইন্দু। বাংলাদেশের ইতিহাসে এক ভয়ঙ্কর অপরাধীর নাম, যিনি 22টি খুন, অসংখ্য গুম ও ডাকাতির মামলার আসামি। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাতানীপাড়া গ্রামে জন্ম ইন্দু। কৃষক আশরাফ আলীর ছেলে। 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন স্থানীয় খৈকড়া হাই স্কুলে। স্বাধীনতার পর জাসদের রাজনীতিতে যোগ দেন। জাসদ নেতা আলী হোসেন তালুকদারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। কিন্তু ডাকাতির লুটের মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তাদের মধ্যে। শুরু হয় খুন পাল্টা খুন। এই সংঘর্ষই ইন্দুর অপরাধ জীবনের সূচনা। জাসদ থেকে বহিষ্কার করা হয় ইন্দুকে। 1980 সালে তৎকালীন যুব ও ক্রীড়ামন্ত্রী আবুল কাশেমের হাত ধরে বিএনপিতে যোগ দেন। সরকারি ছত্রছায়ায় ইন্দুর উত্থান যতটা দ্রুত ছিল, তার পতনও ততটাই নাটকীয়। অ্যাম্বুশ দিয়ে প্রতিপক্ষের হামলা, এমনকি মুখোমুখি গুলি। কতবার যে মৃত্যু থেকে ফিরে এসেছেন ইন্দু, তার হিসাব নেই। একবার আলী হোসেনের অনুসারীরা টঙ্গীতে গুলি চালায়। স্টেনগান তার বুকে ঠেকিয়েই, কিন্তু গুলি বের হয়নি। 1979 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আলোচনার ফাঁকে গুলিবিদ্ধ হয়েও লাফিয়ে পালান তিনি। তার বেঁচে ফেরার গল্প তখন পত্রিকায় বড় করে ছাপা হতো। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা বাড়ে। বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি হলে সরকার নড়বড়ে অবস্থায় পড়ে। মন্ত্রীদের মধ্যে দ্বন্দ্ব, মূল্য বৃদ্ধি ও আইন শৃঙ্খলার অবনতি, সব মিলিয়ে বিএনপির সুনাম তলানিতে। এই সময় সরকারের ভাবমূর্তি ফেরাতে সিদ্ধান্ত হয় ইন্দুকে ধরতেই হবে। কিন্তু ইন্দু তখন আশ্রয় নিয়েছেন মন্ত্রী আবুল কাশেমের সরকারি বাসভবনে। কাশেমকে কল দিয়ে রাষ্ট্রপতি সাত্তার ও স্বরাষ্ট্রমন্ত্রী এম এ মতিন নির্দেশ দেন ইন্দুকে হস্তান্তরের। 3 দিনব্যাপী মিন্টো রোড অবরোধের পর অবশেষে আত্মসমর্পণ করেন ইন্দু। ইন্দু গ্রেপ্তার হওয়ার মাত্র 3 দিন পর 1982 সালের 11 ফেব্রুয়ারি সেনাবাহিনীর একদল উচ্চপদস্থ কর্মকর্তা রাষ্ট্রপতি সাত্তারের সঙ্গে সাক্ষাৎ করে। সেই সাক্ষাতে দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানায় সেনাকর্তারা। তারা সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি তোলে। 13 দিন পর 24 মার্চ সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক আইন জারি করে ক্ষমতা দখল করেন। ইন্দুর কাহিনী হয়ে ওঠে এরশাদের সামরিক ক্ষমতা দখলের অন্যতম যুক্তি। সামরিক শাসনের মধ্যেই ইন্দুর বিচার হয় সামরিক আদালতে। 1982 সালের 4 আগস্ট ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। এভাবেই শেষ হয় বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর খুনিদের একজনের জীবন, যে একসময় মন্ত্রীদের মঞ্চে বসত, টেলিভিশনে দেখা যেত, আর যার ভয়ে গ্রাম শহরের মানুষ ঘুমাতে পারত না। ইন্দুর পতনের পরও থামেনি বিতর্ক। পুলিশ ও সরকারি কর্মকর্তারা নিজেদের কৃতিত্ব নিয়ে সাক্ষাৎকার দিতে থাকেন। কেউ বলেন এটাই ছিল সরকারের শেষ মর্যাদা রক্ষার চেষ্টা। আবার অনেক রাজনীতিকের মতে ইন্দুকে ধরিয়ে দেওয়া ছিল বিএনপির অভ্যন্তরীণ ষড়যন্ত্রের অংশ। মওদুদ আহমেদ তার বই চলমান ইতিহাসে লিখেছেন, সাত্তারের মন্ত্রিসভার 2টি গ্রুপের সংঘাতে আবুল কাশেমকে টার্গেট করা হয়। তার বাড়ি থেকে খুনের আসামি ইন্দুকে পাওয়া যায়। এও ছিল সেই রাজনৈতিক চক্রান্তের অংশ।
জিয়াউর রহমান হত্যার পর বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসতে অনীহা দেখিয়েছিলেন। তৎকালীন সামরিক নেতারা ও প্রশাসনের 2 গোয়েন্দা সংস্থাও তা চাইছিল না। ফলে রাষ্ট্রপতি ও বিএনপি চেয়ারম্যান হয়েছিলেন বিচারপতি সাত্তার। কিন্তু ইমদুর ঘটনায় কোণঠাসা হয়ে পড়েন সাত্তার। তিনি যেমন রাষ্ট্র ক্ষমতা ছাড়তে বাধ্য হন, তেমনি দলেও গুরুত্বহীন হয়ে পড়েন। এরপর 1984 সালের 13 জানুয়ারি সাত্তার বিএনপি থেকে পদত্যাগ করলে বেগম খালেদা জিয়া হন দলের চেয়ারপারসন। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।